পরীক্ষা একদম শেষের দিকে, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি চলে এসেছি। অনেক কনসেপ্ট ক্লিয়ার আমরা করেছি, অনেক প্রশ্নপত্র আমরা আলোচনা করেছি, কিন্তু শেষ মুহূর্তের এই সাজেশনটি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ এই যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু একদম মিস করবে না। অবশ্যই কিন্তু শেষ মুহূর্তে এগুলো রিভিশন দাও। কোশ্চেন কিন্তু এখান থেকে 100% তোমরা কমন পাবেই। তো চলো দেখে নিই আমরা কি কি বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। ফার্স্ট, আমাদের যে প্রাকৃতিক ভূগোলের যে 6টি মূল স্তম্ভ রয়েছে সেখান থেকে কিন্তু আগেও আলোচনা করেছি, আরও একবার। প্রথম কি, যে আমাদের সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব এবং তার প্রমাণ খুব হাইলাইটেড জায়গা। পাত সঞ্চালন তত্ত্বের কারণ এবং বিভিন্ন প্রকার পাত সঞ্চালন, বিশেষ করে অভিসারী পাত সীমান্তের যে ব্যাখ্যা এবং অভিসারী পাত সীমান্তের মধ্যেও যে প্রকারভেদ রয়েছে, মহাদেশীয় মহাদেশীয়, মহাদেশীয় মহাসাগরীয় এবং মহাসাগরীয় এই পাত সঞ্চালনের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো, এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট। এবং তারপরে আমরা চলে যাব কোথায়, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, এই তিনটের তুমি সঞ্চয় কার্য, ক্ষয় কার্য অবশ্যই তুমি সেখান থেকে করে রাখবে। মিলিত কার্য রয়েছে, প্রধানত বায়ু এবং জলধারা মিলিত কার্য এবং নদী ও হিমবাহের মিলিত কার্যটা কিন্তু তুমি অবশ্যই দেখে যাবে। এবং তারপরেই কিন্তু আমাদের সেখান থেকে কিন্তু লাগবে ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে আমরা কি বলেছিলাম, ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্রের মতবাদ, সেখান থেকে ট্রাই অফ ডেভিস, ঠিক আছে। তারপর সেখানকার যে পর্যায়গুলো এবং সৃষ্ট ভূমিরূপ, বনরণক, ঠিক সমপ্রায় ভূমি এবং মরু ক্ষয়চক্রের যে পর্যায় রয়েছে, ইনসেলবার্জ, পেডিমেন্টের ধারণা এবং ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বের যে সমালোচনা, অবশ্যই তুমি কিন্তু মিস করবে না। এবং আরও একটা এই প্রসঙ্গে কথা বলে রাখি, বিশেষ করে এই যে আলোচনা করলাম এই যে চ্যাপ্টার্সগুলো থেকে কিন্তু সরাসরি কোশ্চেন আসতে পারে চিত্রসহ। চিত্রসহ থাকলে তোমাকে চিত্র দিতেই হবে। আর চিত্র মানে ডায়াগ্রাম কিভাবে আঁকতে হবে আগে কিন্তু দেখানো আছে, ডায়াগ্রামের স্পেশাল ক্লাস আছে। অত্যন্ত সহজভাবে যুক্তিসঙ্গত, অর্থাৎ তুমি যা লিখছো তোমার তার সঙ্গে রিলেটেড তুমি ডায়াগ্রাম দেবে। এটা কখনোই এমন কঠিন জিনিস না যে প্রচণ্ড ভালোভাবে আমাকে ছবি আঁকতে হবে বা প্রচুর রং টং শেডিং, কিছু না। পেন্সিল দিয়ে সহজ সরলভাবে তুমি ডায়াগ্রাম তোমার রিলেটেড তুমি দিয়ে আসবে। যদি চিত্রসহ বলে অবশ্যই দেবে, যদি চিত্রসহ নাও বলে, যদি খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু তুমি অবশ্যই দেবে, সেটা কিন্তু নাম্বার ক্যারি করবে। নেক্সট, আমাদের বায়ুমণ্ডল এবং জলবায়ু থেকেও কিন্তু আমাদেরকে করতে হবে। সেখান থেকে প্রধান যে পার্ট রয়েছে আমাদের, কি বলেছিলাম, ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্যটা প্রথমেই করে নাও। যখনই তুমি পার্থক্য করছো বৈশিষ্ট্য তোমার করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং ঘূর্ণবাতের মধ্যে যে দুটো পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে যখন তুমি পার্থক্য করছো, দুজনেরই বৈশিষ্ট্য করা যাচ্ছে। আর বাকি থাকছে কি, এদের যে উৎপত্তি এবং গঠন, ঠিক আছে। এদের দুজনেরই কিন্তু উৎপত্তির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। একটা কেন্দ্রীয়ভাবে সৃষ্টি হয় নিম্নচাপ সৃষ্টির মাধ্যমে, আর একটি কিন্তু মেরু সীমান্ত তত্ত্ব, ঠিক। এবং এই প্রসঙ্গে অনেক কিছু ওই কোশ্চেন করার সময়তেই তুমি কিন্তু পেয়ে যাবে। সেটা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু, ঘূর্ণবাতের চক্ষু প্রাচীর, অক্লুশন কি, অক্লুডের সীমান্ত কি, ঠিক আছে। তো সীমান্ত গঠনের প্রক্রিয়া, সীমান্ত বিনাশের প্রক্রিয়া, ব্যারোক্লিনিক অবস্থা, ব্যারোট্রপিক অবস্থা, এই ব্যাপারগুলো কিন্তু তুমি এর মধ্যেই করে ফেলতে পারছো, আলাদা করে কোনো চাপ নেই। আর তুমি কিন্তু এগুলো পারবে। আর একটি থাকছে, সেটা কি, ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার যে প্রাথমিক শর্তগুলো কি কি, 3টি কি 4টি পয়েন্ট তুমি কিন্তু এখান থেকে করে যাও, তোমার কিন্তু এটা অবশ্যই হয়ে যাবে। এবং তার পরবর্তী যেটা থাকছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। সেখানে কি, কিচ্ছু নেই, কারণ আছে এবং তার ফলাফল রয়েছে, সেটি আমাদের করলেই হয়ে যাবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণগুলো কি কি, ঠিক আছে, কিছু প্রাকৃতিক কারণ রয়েছে, কিছু মানবিক কারণ রয়েছে এবং তার প্রভাবগুলো কি আসছে, শুধু এটুকু করলেই কিন্তু আমরা খুব হাইলাইটেড জায়গা, এগুলো একদম মিস করবে না, আমরা কিন্তু প্রস্তুত হতে পারবো। বায়ুমণ্ডল এবং সমুদ্র স্রোতের মধ্যে আমাদের কি করতে হবে, এখানে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি খুব ইম্পর্টেন্ট, তাই তো। এবং প্রধান প্রধান যে সমুদ্র স্রোত কীভাবে করতে হবে, কোথায় থেকে কেমন করে করতে হবে আমরা কিন্তু দেখিয়েছি। এবং তার যে প্রভাব, অর্থাৎ উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, তাদের যে মিলনস্থল, তার জন্য কিন্তু একটা বিশ্বব্যাপী প্রভাব রয়েছে। তাহলে সেই প্রভাবগুলো এবং উল্লেখযোগ্য কিছু উষ্ণ এবং শীতল স্রোত এবং তাদের যে বন্টন আমরা কিন্তু অবশ্যই করে যাব, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। এবং তার সঙ্গে কিছু রিলেটেড 2 নম্বরের কোশ্চেন যেমন রয়েছে, হিমপ্রাচীর বলতে কি বোঝো, শৈবাল সাগর বলতে কি বোঝো, জায়ার বলতে কি বোঝো, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা ওইগুলোর সাথে সাথে এগুলো কভার করতে পারবো, ঠিক আছে। এবং তারপরে কি থাকছে, জীবমণ্ডল এবং জীববৈচিত্র্য, এখানে কিন্তু আমরা বারবার আলোচনা করেছি
প্রধান কোশ্চেন, জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। প্রাকৃতিক কারণ রয়েছে, মানবীয় কারণ রয়েছে, অবশ্যই এগুলো আমরা পারবো। যে প্রকারভেদ রয়েছে, প্রজাতিগত বৈচিত্র্য কি বোঝায়, আলফা বিটা গামা, এক্সিটু ইনসিটু, এদের যে পার্থক্য, তাই না, এবং এদের যে পদ্ধতি, এক্সিটুর মধ্যে কি কি রয়েছে, ইনসিটুর মধ্যে কি কি রয়েছে, এইগুলো করলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু কোশ্চেন আমাদের আটকাবে না। আর থাকছে কি, হটস্পটের ধারণা থাকছে সেখান থেকে, অবশ্যই 2 নম্বরের জন্য, এটাও কিন্তু তুমি অবশ্যই করবে। চলো পরবর্তী আমরা দেখে নিই। মানবীয় ভূগোল আমাদের পরবর্তী টার্গেট। এখান থেকে কিন্তু আমরা 2-3-এর জন্য প্রস্তুত হব, এবং এখান থেকে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, পরিব্রাজন করতে হবে, মাইগ্রেশন এবং তার যে প্রভাব, তাই তো, সেখান থেকে ব্রেন গেন এবং ব্রেন ড্রেনের কনসেপ্ট কিন্তু আমরা অবশ্যই পাবো, এবং তার প্রভাব রয়েছে, ঠিক আছে, অন্তর্দেশীয় আন্তর্জাতিক যে পরিব্রাজনের ধারণা রয়েছে, এগুলোও কিন্তু আমরা অবশ্যই করতে পারবো, তাই না। তারপর আমাদের রয়েছে কি, কাম্য জনসংখ্যা তত্ত্ব, তার যে বৈশিষ্ট্য এবং সংজ্ঞা, জনস্বল্পতা এবং জনাকীর্ণতার যে পার্থক্য করলেই কিন্তু দুজনের বৈশিষ্ট্য তোমার হয়ে যাবে, এবং তার যে সামাজিক অর্থনৈতিক প্রভাব পড়ছে কি, সেটাও কিন্তু আমরা অবশ্যই পড়তে পারবো। এবং তারপরেই আমাদের চলে আসতে হবে কোথায়, জনসংখ্যা যে বিবর্তন মডেল, এবং সেই মডেলের মধ্যে যে পর্যায়ক্রমিক ক্রমগুলো রয়েছে, একটির পর একটি, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তার জন্মহার, মৃত্যুহার, আবারও বলছি, জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা স্থিতিশীলতা, এবং যে অর্থনীতি যে প্রভাবটা, কোনটা কৃষিভিত্তিক, কোনটা শিল্পভিত্তিক, কিভাবে কৃষি থেকে শিল্পের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আরও তৃতীয় এবং চতুর্থ স্তরের অর্থনীতিগুলো চলে আসছে উন্নত দেশের সাপেক্ষে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু করতে হবে। কারণ প্রথম ও দ্বিতীয় বা যে কোনো দুটির তুলনামূলক আলোচনা দিতে পারে, অথবা শুধু বৈশিষ্ট্যগুলো লিখতে দিতে পারে, ঠিক আছে। এছাড়াও আমাদের রয়েছে ম্যালথ্যাসীয় তত্ত্ব। তিনি যে মূল ধারণাটা দিয়েছিলেন, অর্থাৎ যেভাবে জনসংখ্যা বাড়ছে সেই সাপেক্ষে খাদ্য উৎপাদনের হার নয়, আর সেই প্রসঙ্গে কিন্তু ম্যালথ্যাসীয় ফাঁদ, এটাও কিন্তু খুব আমাদের ইম্পর্টেন্ট। তো মূল তত্ত্বটা অবশ্যই করব, এবং কিছু যে রিলেটেড টার্মস, সেগুলো কিন্তু আমরা অবশ্যই করে নেব। এরপর দেখো, এরপর কিন্তু আমাদের মানব উন্নয়ন যে চ্যাপ্টারটা থেকে আসছে, সেখানকার যে প্রধান যে উপকরণ রয়েছে আমাদের, ঠিক আছে, মানব উন্নয়ন সূচক নির্ভর করতে গেলে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মানের উপরেই কিন্তু আমরা নির্ভর করতে পারি। তার যে সংজ্ঞা, গুরুত্ব, সেগুলো আমাদের করতে হবে, এবং এই সাপেক্ষে আমাদের দারিদ্র্য সূচকও করতে হবে, বহুমাত্রিক দারিদ্র্য সূচকও কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, সংজ্ঞা এবং তার গুরুত্ব। মানব উন্নয়নের 4টি স্তম্ভের কথা আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ করতে হবে। এটা সামর্থ্য দৃষ্টিভঙ্গি অমর্ত্য সেনের, এবং আরও একটি দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে, সেটা হচ্ছে জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু আমাদের করতে হবে। তার যে সীমাবদ্ধতা রয়েছে এবং সামর্থ্য দৃষ্টিভঙ্গির যে গুরুত্ব রয়েছে, সেটাও কিন্তু আমাদের করতে হবে। কেন না, জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু মানুষকে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হলো, কিন্তু এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু সেটা সক্রিয় হলো, সেই জন্যই তার সীমাবদ্ধতা এবং এই দৃষ্টিভঙ্গির গুরুত্বটা আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন। তাহলে এগুলো কিন্তু কোনোভাবেই মিস করবে না। এরপর চলো, এরপর আমরা নেক্সট যাব, সেটা হচ্ছে আমাদের ভারতের ভূগোলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে শিল্প। অর্থাৎ শিল্পের শ্রেণীবিভাগ রয়েছে, সেটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ঠিক আছে, সমুদ্র ভিত্তিক শিল্প, বনজ শিল্প, প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে কিন্তু আমাদের কমন যে স্ট্রাকচারটা আমরা আলোচনা করেছি, বারবার আলোচনা করেছি, গড়ে ওঠার কারণ। সাপোজ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ভারতবর্ষে গড়ে ওঠার কারণ কি, তো সেখানে কিছু কমন পয়েন্ট আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ঠিক এইভাবে নোটটি বানাও, কারণ মাথায় একদম চাপ নেবে না, সামগ্রিকভাবে তুমি এখান থেকে কিছু কমন পয়েন্টস কিন্তু থাকবেই, যে কোনো শিল্পের ক্ষেত্রে কিছু কমন পয়েন্টস থাকবেই, তো সেটা লেখো। এবং স্পেসিফিক, অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে যেমন কাঁচামাল, সেটা অবশ্যই খাদ্য রিলেটেড হবে, সেটা হয়তো কৃষি থেকে আসে কিংবা সামুদ্রিক মৎস্য থেকে আসে। তো এই যে যোগান, দুগ্ধজাত শিল্প যে চাহিদা, এটা আবার খনিজ ভিত্তিক শিল্পের ক্ষেত্রে কিন্তু কাঁচামালটা কি হয়ে যাচ্ছে, লোহা, কয়লা, এগুলো প্রাচুর্য, অর্থাৎ এইটা কিন্তু চেঞ্জ হবে। বাকি পরিকাঠামো বলো, চাহিদা বলো, বাজার বলো, মূলধন বলো, শ্রমিকের প্রাচুর্যতা বলো, সব কিন্তু মোটামুটি একটা কমন পয়েন্টস থাকেই। তো একদম চাপ না নিয়ে কিন্তু তুমি এগুলো অবশ্যই করে ফেলতে পারবে। তারপরে আমি কি বলেছিলাম, সমস্যা এবং সম্ভাবনা অবশ্যই করবে। যে কোনো শিল্পের ক্ষেত্রেই কিন্তু কিছু কমন সমস্যা ভারতীয় শিল্পে রয়েছে, আধুনিকরণের অভাব রয়েছে, তাই তো, পরিকাঠামোর এখনও সেই সর্বোচ্চ মানে পৌঁছানো যায়নি, কমন সমস্যা আছে, সেগুলো আমরা লিখতে পারবো। কিছু স্পেসিফিক সমস্যা আছে স্পেসিফিক শিল্পের জন্য, সেগুলো কিন্তু আমরা একটু পড়াশোনা করলেই লিখতে পারবো। সম্ভাবনা, ভারতে যেহেতু প্রচুর বাজার রয়েছে, আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার, এই যে কোনো শিল্পের সম্ভাবনা কিন্তু ভারতবর্ষে অত্যন্ত বেশি। তো এটার উপর বেস করেও কিন্তু আরও কিছু স্পেসিফিক পয়েন্ট আমরা যোগ করে
এই কোশ্চেনটাও কিন্তু আমরা সহজে করে আসতে পারবো। তার বাইরে কিছু কিছু কোশ্চেন আমাদের করতে হবে, যেমন এখানে আমরা বলতে পারি অবশ্যই যে কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়, কেন, কাকে ভারতের রুরো বলা হয়, কেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সেখান থেকে অবশ্যই করতে পারবো। বোঝা গেল? তো এটা গেল। দ্বিতীয়ত আমাদের সেখান থেকে করতে হবে কি, ভূমি সম্পদ এবং জনবসতি। আর সেক্ষেত্রে আমাদের গ্রামীণ এবং শহরের জনবসতির যে ধারণাগুলো আসছে তাদের যে পার্থক্য করতে হবে, তাহলেই কিন্তু আমরা বৈশিষ্ট্য অটোমেটিক্যালি করতে পারবো। সেন্সাস টাউনের ধারণা আসবে, সেটাও আমরা করতে পারবো, তাই তো? অনেক ছোট ছোট টার্মস যেখান থেকে এখান থেকে বেরিয়ে আসছে, আমরা ওই পুরো প্রস্তুতিটার মধ্যে কিন্তু আমরা কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাব। ভারতবর্ষের একটি বর্তমান বিশাল সমস্যা, সেটা হচ্ছে ভূমি সম্পদের ক্ষেত্রে কি জমিগুলো ছোট ছোট খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে সেটার সমাধান কি, দূরীকরণের উপায় কি, আমাদের কিন্তু এখানে করতে হবে। অর্থাৎ সমস্যা কি এবং সমাধানটা কি, সেটাও কিন্তু আমাদের করতে হবে। এবং স্থায়ী উন্নয়নের ধারণা অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, তার যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো আমাদেরকে কিন্তু করে রাখতে হবে। এছাড়া কি রয়েছে, নির্বাচিত কিছু ব্যবস্থাপনার সমস্যা এবং ব্যবস্থাপনা রয়েছে, যেমন গঙ্গা অববাহিকা জল দূষণ, তাহলে অবশ্যই তার কারণ পড়ব এবং তার সেটি দূরীকরণের জন্য কি কি সমাধান নেওয়া হয়েছে বা উপায়গুলি, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। কলকাতা দিল্লির বায়ু দূষণ কারণ কি এবং তার যে ব্যবস্থাপনা কি কারণে সেগুলো কমাতে পারা যায় বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে অবশ্যই করে রাখবো। দক্ষিণবঙ্গের আর্সেনিক দূষণের কারণ কি, ঠিক আছে। আবার বন্য প্রাণী সংঘাত, যেটা ডুয়ার্স অঞ্চলেও দেখতে পাই, সুন্দরবন অঞ্চলেও দেখতে পাই, তার কি কি কারণ এবং তার সাপেক্ষে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আমরা অবশ্যই করে রাখবো। জঙ্গলমহলের ভূমির অবক্ষয়ের কারণগুলো কি কি, ঠিক আছে, কেন ভূমিক্ষয় হচ্ছে ক্রমাগত এবং কি করলে সেই ভূমিক্ষয়কে আমরা রোধ করতে পারবো, অর্থাৎ ব্যবস্থাপনাটাও কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। তো এইগুলো আমাদের কিন্তু একদম মিস করা যাবে না। আর অবশ্যই পরীক্ষা খুবই ভালো হবে, এটা আশা রাখাই যায়। নিজের উপর বিশ্বাস রাখো। আর এই শেষ মুহূর্তে যে লাস্ট মিনিট সাজেশনের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, একদম মিস করবে না। আমি শিওর যে তোমরা পরীক্ষা ভালো দিতে পারবে। নিজের উপর বিশ্বাস রেখে পরীক্ষা সেরাটা তোমরা দিয়ে এসো।